দর্শক, সকাল থেকে যারা এটি নিউজ দেখছেন নিশ্চয়ই জানেন যে আগামীকালকের কথা বারবার জোর দিয়ে বলা হচ্ছে যে অর্থাৎ আজ 10 আগস্ট, আগামীকাল 11 আগস্ট থেকে এই যে বিধিনিষেধের কথা আমরা জানাতাম আপনাদেরকে, সেটি পর্যায়ক্রমে তুলে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। নানা পর্যায়ে আমাদের এখানে যখন প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের সংখ্যা যখন বাড়ছে বা আম, আক্রান্তের সংখ্যা করোনায় আমরা একটা সময় দেখেছিলাম যে 32-33 পর্যন্ত, এবং সেটা নেমে 27-28-এর ঘরে এসছে। এই মুহূর্তে অনেকেই বলছেন এটি একটি চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জে অবশ্যই বাংলাদেশকে জয়ী হতে হবে, কারণ অনির্দিষ্টকালের জন্য লকডাউন সেটির সমাধান যেমন নয়, আবার সারা দেশে বিস্তৃত পর্যায়ে টিকা দেওয়ার যে কর্মসূচি চলছে সেটিও বাংলাদেশে এক ধরনের সক্ষমতা, অর্থাৎ গড়ে প্রতিদিন 35 লাখ মানুষ টিকা পাচ্ছে। এটিও একটি নতুন দিক। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ সিকদার স্যারকে, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে প্রায়শই আমরা তার মতামত নিয়ে থাকি। স্যার, আপনার প্রতি কৃতজ্ঞতা। আমরা পেয়েছি কৃষিবিদ এবং ব্যবস্থাপনা পরিচালক ওয়ান ফার্মা লিমিটেডের KSM মোস্তাফিজুর রহমানকে। টিকা ব্যবস্থাপনা নিয়ে আপনার কাছ থেকে শুনবো, এবং আমরা সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার দীপল কৃষ্ণ অধিকারীকে আমরা পেয়েছি। আমরা শহীদুল্লাহ সিকদার স্যারকে দিয়ে শুরু করতে চাই। স্যার, কেউ কেউ বলছেন যে এই সিদ্ধান্ত একটু তাড়াতাড়ি হয়ে গেল, আরো একটি সপ্তাহ অন্তত দেখা উচিত ছিল, এমন একটা দিক। আবার পাশাপাশি অর্থনীতির কথা মাথায় রেখে, অর্থাৎ সেটিও কিন্তু পাশাপাশি একটা থাকে। সবকিছু মিলে এই সিদ্ধান্ত ঠিক আছে কিনা, কি জানাবেন শহীদুল্লাহ স্যার? ধন্যবাদ। আসলে আপনি যেটি বলছিলেন শুরুতে যে আমাদের সংক্রমণের হার খুব উল্লেখযোগ্য পরিমাণে আছে, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে কয়েকদিন আগের চাইতেও কিন্তু আমাদের সংক্রমণ হার একসময় 31% পর্যন্ত হয়েছিল, সেটা এখন একটু কমেছে। কিন্তু এর মানে এই নয় যে এইটুকুন কমলে আমরা 22-23 হয়ে গেলে আমরা খুব খুশি হব। আমরা চাই 5%-এর বেশি যেন সংক্রমণ না হয়। আবার মর্টালিটির সংখ্যা, মানে টোটাল সংখ্যা এবং মর্টালিটির হারও কিন্তু তুলনামূলকভাবে আগের চাইতে কমেছে, কিন্তু সেটি এখনো 200-র উপরে রয়েছে। সুতরাং সেটি আরো অনেক কমে যাবে, সেটি আমরা প্রত্যাশা করি। কিন্তু বাস্তবতা হলো যেটি আপনি বলেছেন, যে আপনি দেখেছেন যে অনেক দিক থেকে কিন্তু সরকারের কাছে দাবি এসছে, যারা স্টেক হোল্ডার, যেমন ধরেন গার্মেন্টস ব্যবসায়ী, রপ্তানিমুখী শিল্প যারা আছেন, তারা বলছেন যে রপ্তানি একেবারে বন্ধ হয়ে যাচ্ছে যদি সীমিত আকারে হলেও যদি স্বাস্থ্য ব্যবস্থা মেনটেন করে যদি খোলা না যায় তাহলে সংকট তৈরি হবে। শ্রমিকদের নিজেদের দাবি আছে। আবার আপনি জানেন পরিবহন শ্রমিক যারা আছে তাদের দাবি আছে। আবার আপনি জানেন যে দোকান মালিক সমিতি ইতিমধ্যে ধর্মঘট এবং রাস্তায় মিছিল পর্যন্ত করেছে। সুতরাং এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, এমনকি অনেকের যারা রুগী, ধরেন ডেঙ্গু রোগী থেকে আরম্ভ করে যারা প্রেগনেন্সি থেকে, কার্ডিয়াক পেশেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন রোগে আক্রান্ত, তারাও কিন্তু পরিবহন ব্যবস্থা সংকটের জন্য যথাযথভাবে হাসপাতালেও যেতে পারছেন না, চিকিৎসা সেবাও নিতে পারছেন না। অর্থাৎ সামগ্রিক দিকটি বিবেচনায় রেখে আসলে আমরা প্রথমে পর্যায়ে 14 দিনের লকডাউন ছিল, পরে এটা আবার 5-6 দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু এই যে এখন সব দিক থেকে একটা দাবি উঠেছে যে সীমিত আকারে হলেও যেন আবার লকডাউনটাকে শিথিল করা হয়, এবং পাশাপাশি টিকা যেন চলে। তো আমি মনে করি সেটি খুবই যৌক্তিক দাবি যে আমরা স্বাস্থ্যবিধি মেনে জনগণের জীবন জীবিকার কথা বিবেচনায় রেখে লকডাউন শিথিল করতে পারি, কিন্তু স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। আর যেটি আপনি গুরুত্ব সহকারে বলেছেন যে একদিনে আমরা 35 লক্ষ টিকা দিতে সক্ষম হয়েছি। হোয়াট ডাজ ইট মিন? আপনি জানেন যে এই করোনা থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে আপনি শুধু লকডাউন দিয়ে রক্ষা পাবেন না। পৃথিবীর কোনো দেশ কিন্তু লকডাউন দিয়ে রক্ষা পায় নাই। এটিকে আপনাকে দুটো কাজই করতে হবে, টিকা দিতে হবে এবং সংক্রমণের হারটা কমাতে হবে, মর্টালিটি রেটটা কমাতে হবে। এটি কমিয়ে কিন্তু করোনাকে আমাদের মোকাবেলা করতে হবে। জি। সুতরাং আমরা শহীদুল্লাহ যে স্যার, আমি টিকা, আসবো আপনার কাছে, কারণ এই করোনা পরবর্তী অর্থাৎ কোভিড হয়ে যাওয়ার পর যে ধরনের জটিলতার মধ্য দিয়ে মানুষের যেতে হয়, এটি একটি দিক। আবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত যে হাসপাতালটি, সেটিকে কোভিড ফিল্ড হাসপাতাল, সেখানেও আজকে আমাদের প্রতিনিধিরা সেখানে দেখানোর চেষ্টা করেছে। অর্থাৎ সরকারের একটা নজর তো রয়েছেই, আবার আন্তরিকতা ও চেষ্টার বিষয়টি কিন্তু থাকছে।
এগুলো আপনার কাছ থেকে একটু শুনবো। আমি মুস্তাফিজ ভাই আপনার কাছ থেকে শুনবো যে দিনে ৩৫ লাখ ছুঁই ছুঁই টিকা দেওয়ার যে সংখ্যা এবং সারা দেশে টিকা দেওয়ার যে চিত্রটি আমরা দেখেছি, যে অর্থাৎ কোথাও যদি ৩,০০০ টিকা দিনে দিতে পারবে সেটি সরবরাহ করা হয়েছে, কিন্তু লোক দাঁড়িয়েছে ৬,০০০, লোক দাঁড়িয়েছে প্রায় ১২,০০০ ছুঁই ছুঁই। এই গেল ৩ দিন ধরে এই সংশ্লিষ্ট খবর আমরা দেখেছি। এগুলোকে এক ধরনের সক্ষমতা আমরা বলবো কিনা, এটি একটি দিক। আবার চীন থেকে কোভ্যাক্সের মাধ্যমে আজকে আরও একটি টিকার চালান বিমানবন্দরে এসে পৌঁছচ্ছে। সবকিছু মিলে মুস্তাফিজ ভাই কি যুক্ত করবেন? ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাবো এটি নিউজকে যে এরকম একটি ফোরামে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। বর্তমান যে প্রেক্ষাপট শুরু হয়েছে, আজকে তো পৃথিবীর কোনো দেশই কোনো ইনফরমেশন গোপন রাখার কোনো সুযোগ নেই। এশিয়াতে কোন দেশ সর্বোচ্চ ভ্যাকসিন দিয়েছে, কোন দেশ সবচেয়ে কম ভ্যাকসিন দিয়েছে, আপনার সিঙ্গাপুর, তারপরে ইউনাইটেড আরব আমিরাত, কাতার, এই সমস্ত দেশ কিন্তু অনেক এগিয়ে গেছে। আমরা পিছনের দিকে আমরা রয়ে গেছি। কিন্তু শুরুতে কিন্তু আমাদের যেটা ছিল, পৃথিবীর প্রথম 10টা দেশ যেখানে টিকা পেয়েছে তার ভিতরে আমরা ছিলাম বাংলাদেশ। আমরা যে কারণেই হোক আমরা একটু পিছিয়ে গিয়েছিলাম, এবং বর্তমানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে গণটিকা দেওয়া, এটা ছাড়া আর কোনো বিকল্প নেই। আমাদেরকে যদি অর্থনীতি বাঁচাতে হয় তাহলে টিকা দিতে হবে। মানুষকে ধরেন মাস্ক দিয়ে, লকডাউন শাটডাউন দিয়ে আমরা কতদিন রাখতে পারবো? আমাদেরকে টিকার কর্মসূচিটা অত্যন্ত সময় উপযোগী এবং অত্যাবশ্যকীয় কাজটা করেছে, এটাকে সাধুবাদ জানাবো। আর পাশাপাশি আপনি দেখুন অর্থনীতির চিত্রটা দেখুন, সারা পৃথিবীতে সবচেয়ে উপরের দিকে যে 7টি দেশ যাদের অর্থনীতি সবচেয়ে ভালো, আপনার এই আমেরিকা থেকে শুরু করে ইউরোপের যেগুলো ইউকে আছে, জার্মানি আছে, জাপান আছে, এর মধ্যে চায়না আছে, ইন্ডিয়াও আছে। এই 7টা অর্থনৈতিক দেশ যেটা উন্নত দেশ, যেটা তার মধ্যে চায়না ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তাদের তুলনায় আমাদের দেশ কম ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু কলাপস করে গেছে। দেখুন গার্মেন্ট যেখানে মূল জায়গা, সেই জায়গাকে আমরা কিন্তু ধরে রাখতে পারিনি, অনেক কমে গেছে। তারপরে সার্ভিস সেক্টরে কমে গেছে, শুধু এগ্রিকালচার সেক্টরটা আমাদের ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং এগিয়ে গেছে। এখন আপনি বলেছেন যে আমরা অনেকে লাইনে দাঁড়িয়ে আছি, আমরা অনেকে টিকা পাইছি, অনেকে পাই নাই। এটা হয়তো সাময়িক 2-1 দিন থাকবে, তারপরে দেখা যাবে যে আমরা হয়তো 1 মাসের মধ্যে টিকাতে সম্পূর্ণ হয়ে যাব। আমাদের দেশে একটা চাইনিজ টিকা এখানে ক্লিনিক্যাল ট্রায়ালেরও সরকার অনুমোদন দিয়েছে। বিএমআরসি এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর তারা ক্লিয়ার করেছে, মন্ত্রণালয়ে আছে। হয়তো 2-4 দিনের মধ্যে আপনারা জানবেন যে আমাদের দেশে একটা চাইনিজ সরকারি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, এবং সেটা হলে এই ভ্যাকসিন গুলো আমাদের এই ডেল্টা ভেরিয়েন্ট বা অন্যান্য কোন ধরনের ভাইরাসের উপরে এটা কতখানি কার্যকরী, এর সুবিধা কি, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, এগুলো আমাদের যাচাই বাছাই করা প্রয়োজন। জি মোসাদ আমি ভাই, আমি বলবো আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে দীপল কৃষ্ণ অধিকারী তিনি আছেন, তার কাছ থেকে একটু শুনবো যে এই করোনা পরবর্তী নানান যে জটিলতা, সেটার সারি কিন্তু অনেক দীর্ঘ হচ্ছে, লাইন অনেক বড় হচ্ছে। সেই ধারাবাহিকতায় সাধারণ মানুষদের, দর্শকদের কি পরামর্শ দিতে চান? বিশেষ করে এই কার্ডিওলজিক বিভিন্ন ব্যাপারে কিন্তু তাদের জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। দীপল কৃষ্ণ অধিকারী কি পরামর্শ দিবেন? ধন্যবাদ প্রণবদা, এবং আপনার মাধ্যমে আমি অগণিত এটিএন বাংলার, এটিএন নিউজ এর অগণিত দর্শক শ্রোতাকে আমার সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি। আহ, আপনি যে কথাটি বলেছেন এটা খুবই একটি বার্নিং ইস্যু আমাদের জন্য। আমরা যারা চিকিৎসা পেশায় আছি, যারা কোভিড নন কোভিড যে দিকেই কাজ করি না কেন, কোভিড এর হাত থেকে কিন্তু আমরা নিস্তার পাচ্ছি না। অনেকে হয়তো ভেবেছিলেন যে কোভিড একটা সাময়িক ইনফেকশন, ভাইরাল একটা ইনফেকশন, এটা তো সেরে গেলে ভালো হয়ে গেল। আর কিন্তু এটার খারাপ দিকটা হচ্ছে এই যে এই ভাইরাসটা যে সমস্ত সিস্টেমকে ইনভলভ করে তার থেকে তার মধ্যে 1/3-এরও বেশি, প্রায় 39 ভাগ, প্রথম দিকের স্টাডি গুলোতে দেখা গিয়েছিল চাইনিজ যে প্যান্ডেমিক ছিল ওখানে শতকরা 39 ভাগ পেশেন্টদের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার সিস্টেমকে, মানে হৃদরোগ এবং রক্তনালী, যেখানেই শরীরের রক্তনালী আছে সেখানেই। বিশেষত আমরা যেটা দেখতে পেয়েছি যে হার্ট অ্যাটাক, মায়োকার্ডাইটিস বা হার্টের ইনফ্লামেশন, হার্টের যে মাংসপেশি অথবা পেরিকার্ডাইটিস এর ইনফ্লামেশন বা হার্টের যে আবরণটি আছে তার ইনফ্লামেশন,
মানে অ্যারিথমিয়া যেটাকে আমরা বলি, অনিয়মিত হৃদস্পন্দ, হার্ট ফেলিওর, এবং রক্ত জমাট বেঁধে যাওয়ার যে প্রবণতাটা, সেটা লাংসের ভিতরেই সব থেকে আমরা বেশি পেয়েছি, যার কারণে মৃত্যুর সংখ্যাটাও এই কারণে বেশি হয়ে যায়। তারপরে আমরা স্ট্রোকের ইয়ে পেয়েছি, অনেক রোগী পেয়েছি। তো এটা হলো অ্যাকিউট অবস্থা। কিন্তু আপনি যে বিষয়টি সম্পর্কে চলেছেন, এটা এখনো হয়তো ওইভাবে সচেতনতার পর্যায়ে আসেনি। সেটা হচ্ছে লং কোভিড সিনড্রোম বা লং হাউল কোভিড সিনড্রোম, যেটাকে আমরা বলছি যে কোভিড পরবর্তী যে দুনিয়াটা সেটা কেমন হবে। তো সেই যে ছবিটা, এই ছবিটা খুব আমাদের কাছে সুখকর মনে হচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, খুব স্পষ্ট না হলেও এইখানে কিন্তু ডিসএবিলিটির একটা শঙ্কা রয়ে যাচ্ছে। কারণ আপনারা অবগত আছেন যে যারা কোভিড আক্রান্ত হচ্ছেন তাদের অনেকেরই কমপ্লেন, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন আপনাদের আত্মীয়স্বজনের মধ্যে হোক বা পরিচিতের মধ্যে হোক, যে তাদের একটা দীর্ঘমেয়াদী অস্বচ্ছন্দতা শরীরের ভিতরে, ফলে এই কাজ করতে ভালো লাগে না, দুর্বল লাগে। এটা খুবই কমন। এবং এটা আহ, আমি তো দেখতে পেয়েছি যে আমার কোনো ডেটা আমি এইভাবে জেনারেট করতে পারবো না, তবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো যে প্রায় 90% রোগীদের ক্ষেত্রে, এবং আপনি এখানে শহীদুল্লাহ সিকদার স্যার আছেন, উনি নিজে কিন্তু এই রোগীর সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। ওনার কাছেও জানতে পারবেন যে যে এই রোগটা কিন্তু যে সাময়িক কোনো ইয়ে না, জি এটা একটা স্যার, আমি আমি দীর্ঘমেয়াদী। একটু শহীদুল্লাহ সিকদার স্যারের কাছে যাব। স্যার, যে বিষয়গুলো যে এই কোভিডের আমাদের তো যে পরিমাণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে সব কিছুতে, যেমন আমাদের রাজনৈতিক যে একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গেলাম, অর্থনীতিতে তো যাচ্ছি, সমাজে যাচ্ছি, একটা বড় ধরনের অভিজ্ঞতার মুখোমুখি আমরা হচ্ছি, এটি একটি দিক। আবার পাশাপাশি আমি যদি ভ্যাকসিনের কথা, যেমনটা মোস্তাফিজ ভাই বলছিলেন যে প্রতিনিয়তই 35 লাখ ভ্যাকসিন ছুঁই ছুঁই দিনে দেওয়ার যে সক্ষমতা, এটা একটা বড় আশার আলো কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আবার যারা অপরাজনীতি করেন বাংলাদেশে, তাদেরকে, তাদের এমন এমন রাজনীতিবিদকে দেখছি যে গেল 12 বছরে কখনো গণমাধ্যমের সামনে কথা বলতে দেখিনি, কিন্তু তারা এখন মনে হচ্ছে যে গর্ত থেকে বের হয়ে এই করোনা নিয়ে নানান ধরনের উপদেশ জ্ঞান দেওয়া শুরু করেছেন সরকারকে। এটাও কিন্তু এক ধরনের অস্বস্তি তৈরি করছে। শহীদুল্লাহ স্যার, আপনার কাছ থেকে শুনবো। আপনি যদি একটু সোজা হয়ে বসেন তাহলে দেখতে আপনাকে আরেকটু ভালো লাগতো। তো সবকিছু মিলে কি যুক্ত করবেন শহীদুল্লাহ স্যার? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আসলে করোনা তো শুধু বাংলাদেশের সংকট নয়, আর এটি এ, ডানপন্থী, বামপন্থী, সমাজতন্ত্রী বা ধনতন্ত্রী, গণতন্ত্রী বা রাজতন্ত্রী এই ধরনের কোনো মানুষের সংকট নয়। এটি বিশ্বব্যাপী একটি মানবতার সংকট। সারা বিশ্বের মানুষ এটাতে আক্রান্ত হচ্ছে। ধনী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আক্রান্ত হচ্ছে, ইথিওপিয়াও আক্রান্ত হচ্ছে, গরিব দেশ। বাংলাদেশের মতো এশিয়ার দেশ আক্রান্ত হচ্ছে, ইউকের মতো ইউরোপিয়ান কান্ট্রিও আক্রান্ত হচ্ছে। সুতরাং এখানে রাজনীতি করার কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সকলকে চিন্তা করতে হবে। আজকে সংকটটা সকলেরই। যে কারো কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে কিন্তু করোনা কাউকে আক্রান্ত করবে না। যে কোনো মানুষ আক্রান্ত হতে পারে। যে কোনো মানুষ যদি আক্রান্ত হয়, অন্য সুস্থ মানুষের দায়িত্ব হলো তাকে সারিয়ে তোলা। এটি রাজনীতিতে আমার বিশ্বাস যাই থাকুক না কেন। সুতরাং আমাদের সীমিত সম্পদের, সীমিত সুযোগ সুবিধার, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, ট্রান্সপোর্টের ব্যবস্থা বলেন, বা বা আর্থিক ব্যবস্থাপনা বলেন, এই সামর্থ্যের ভিতরে কিন্তু আমাদের দেশের মানুষ যারা আক্রান্ত হবে তাকে সেবা দিয়ে আমাদের ভালো করতে হবে। যিনি আক্রান্ত হন নাই তিনি যেন আক্রান্ত না হন, সেই জন্য আমাদেরকে অবশ্যই টিকার ব্যবস্থা করতে হবে। কারণ আপনি যেটি বললেন যে শুরুতে আমরা দেখেছি যে অনেকে, ভারত আমাদেরকে যখন 20 লক্ষ টিকা দিল মোদির নিদর্শন স্বরূপ, এবং ভারত অ্যাস্ট্রাজেনিকার টিকা কিন্তু আমরা 1 কোটি ডোজের চেয়েও বেশি পেয়েছি। সুতরাং এই কথাগুলো আমরা চট করে ভুলে যাই যখন রাজনীতি করা শুরু করি। আসলে কোনো রাজনীতি তো মানুষের কল্যাণের জন্য করতে হবে, এমন কোনো রাজনীতি করা উচিত নয় যেটি শেষ অর্থে মানুষের ক্ষতি হবে। এরকম কোনো কারোই কোনো রাজনীতিতে জড়িত হওয়া উচিত নয়। আজকে করোনার টিকা কিন্তু শুধু বাংলাদেশেই সংকট নয়। আপনি জানেন যে এই টিকা নিয়ে একটা আন্তর্জাতিক ভাবে একটা প্যাটেন্ট পলিটিক্স রয়ে গেছে, যেটা কে দুর্ভাগ্যজনক ভাবে যারা উৎপাদন করেছে তারা বলছেন যে তাদের এটি রাইট। কিন্তু আপনি হয়তো জানেন যে সায়েন্টিফিক হিউম্যান রাইট আছে। বিজ্ঞানের যে কোনো আবিষ্কার যদি মানুষের কল্যাণে কাজে লাগে
কিন্তু সেটি যেটি যেই দেশ আবিষ্কার করছে তার যেমন রাইট আছে, যে দেশ আবিষ্কার করেনি তারও কিন্তু সমভাবে পাওয়ার যোগ্যতা আছে। ইলেকট্রিসিটি ইউরোপে তৈরি হয়েছে বলে যদি ইউরোপের মানুষ বলে যে ইলেকট্রিসিটির প্রযুক্তি আর পৃথিবীর কাউকে দেওয়া যাবে না, ভেন্টিলেটর আমেরিকা আবিষ্কার হয়েছে বলে যদি বলে যে আমেরিকা ছাড়া ভেন্টিলেটর প্রযুক্তি আর কাউকে দেওয়া যাবে না, একজাক্টলি যদি টিকা শুধু যারা আবিষ্কার করেছেন প্যাটেন্ট কান্ট্রিরা যদি ধরে রাখেন তাহলে টিকা নিয়ে একটা বাণিজ্য হবে। এই বাণিজ্য কিন্তু কোনো অবস্থাতে কাম্য নয়। আপনি জানেন যে জাতিসংঘ থেকে আরম্ভ করে কোভ্যাক্স অর্থাৎ একটা ভ্যাকসিনের জন্য একটা অ্যাসোসিয়েশন আছে যাতে সব দেশ টিকা পায় সমভাবে, সেই ব্যবস্থাটি। এবং আজকে বিভিন্ন মানবতাবাদী শক্তি সমূহ, যেটি ফিলান্থ্রপিক অর্গানাইজেশন হোক, ব্যক্তি, সকলেই দাবিটা উঠাচ্ছেন যে করোনার টিকা যেন যেখানে যতটুকুন প্রয়োজন, বাংলাদেশে হয়তো ছোট অর্থনীতির দেশ, কিন্তু এই বাংলাদেশে 17 কোটি মানুষ বাস করে। সুইডেনে বড় অর্থনীতির দেশ, কিন্তু সুইডেনের সংখ্যা কিন্তু লোক সংখ্যা 1 কোটির প্লাস মাইনাস, এবং আপনি অস্ট্রিয়াতে 1 কোটির চাইতেও কম মানুষ, সেখানে 3 গুণ টিকা আছে তাদের জনসংখ্যার চাইতে 3 গুণ ফাইজারের এবং মডার্নার টিকা তাদের মজুদ আছে। এমন অনেক দেশে এই টিকা মজুদ করা আছে যেগুলো ডেড এক্সপায়ার্ড হয়ে যাবে। তাহলে এই টিকাগুলো কিন্তু সকল দেশকে পেতে হবে। এটি ব্যবসায়িক কমোডিটি হলে চলবে না। এটিকে মনে রাখতে হবে যে এই টিকাটা মানুষকে পেতে হবে এবং সেটি সহজলভ্য করতে আবারও হবে। আপনি মুস্তাফিজ ভাইয়ের জানেন কাছে যে যেতে হবে। মুস্তাফিজ ভাই, আমাদের রাষ্ট্র শুরু থেকে আমরা দেখেছি যে এক ধরনের বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই ভ্যাকসিন গুলো পাওয়ার একটা চেষ্টা, বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা দেখেছি যে একেবারে সাধ্যের চেয়েও বেশি করার যে একটা প্রবণতা, সেটাও কিন্তু আমরা দেখেছি। এটি একটি দিক। পাশাপাশি আশা করা যাচ্ছে যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই ভ্যাকসিনের বিষয়গুলো একেবারে চূড়ান্ত ফয়সালার দিকেই কিন্তু যাচ্ছে। আবারও অর্থনীতির একটা চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জ নিশ্চয়ই পরিকল্পনার মাধ্যমে আমরা দেখব যে কতটা নিয়ন্ত্রণে আনা যায়। সবকিছু মিলে এই মুহূর্তে জরুরি আসলে কোনটি, মোস্তাফিজুর রহমান? এই মুহূর্তে জরুরি যেটা, সেটা হলো আমাদের অর্থনীতির যেটা প্রধান যেটা চালিকা শক্তি, সেটা কিন্তু একজন সুস্থ সবল মানুষ। আমাদের দেশের মানুষকে যদি তাকে আমরা সুস্থ রাখতে না পারি, তার মুভমেন্ট যদি আমি যথাযথ রাখতে না পারি, তাহলে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের কিন্তু সম্ভব। তাহলে মানুষকে যদি আমি মুক্ত করে দিতে চাই, তাহলে তাকে কিন্তু প্রথমেই তাকে ভ্যাকসিনটা দিয়ে তাকে সুরক্ষিত করতে হবে। এবং যে মানুষটাকে আমরা ভ্যাকসিন দিয়েছি তিনি কিন্তু একটা ঝুঁকিপূর্ণ ব্যক্তি, কারণ তার কিন্তু সিমটমটা চোখে দেখা যাবে না। তাকে যদি করোনা ভ্যাকসিন ধরে, তাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তার মাধ্যমে যাতে সুস্থ মানুষকে সংক্রমিত না হয়, তাহলে জরুরি যদি আমি সুনির্দিষ্ট করি, তাহলে ভ্যাকসিন এবং স্বাস্থ্যবিধি এবং অর্থনীতির চাকা চালু করার জন্য আমাদের যে প্রধান যে অর্থনীতির যেটাকে তালিকা শক্তি, ইন্ডাস্ট্রি এবং সার্ভিস ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচার তো সচল আছে, এগুলোকে সচল করে দিতে হবে, মানুষকে ভ্যাকসিন দিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। আমাদের সঙ্গে দীপল কৃষ্ণ অধিকারী আছেন। শেষ কথা আপনার কি হবে? তারপর আমরা শহীদুল্লাহ সিকদার স্যারের কাছে যাব। ধন্যবাদ প্রণবদা। আমি আসলে একজন চিকিৎসক হিসেবে যেটা মনে করি, মোস্তাফিজুর রহমান স্যার খুব সুন্দর করে বলেছেন যে ওয়ার্কম্যান আওয়ার বলে একটা কনসেপ্ট আছে, যেটা মাহবুবুল হক সাহেব হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যিনি প্রবক্তা, মানবিক অর্থনীতির যে কথাগুলি আছে, সেখানে কিন্তু আগে আমরা শুধু অর্থনীতি বলতে বোঝাতাম টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এইগুলো আর কি। কিন্তু মানব কল্যাণের যে একটি সূচক আছে, সেগুলোকে আমরা কখনোই সেভাবে গুরুত্ব দেইনি। বিশেষ করে আমাদের মতো আধা উন্নয়নশীল আধা অনুন্নত দেশে। তো সেই কনসেপ্ট গুলোতে আমাদেরকে যেতে হবে, যেটা ইউরোপের কল্যাণ রাষ্ট্রগুলি গিয়েছে বা এক সময়কার সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলিতে ছিল, যে আপনি মানুষের স্বাস্থ্য এবং তার যে কাজ করার যে মানে ক্যাপাসিটি, সেটাকে যদি অক্ষুণ্ণ রাখতে না পারে, আপনি যতই অর্থনীতি অর্থনীতি করে চিৎকার করেন, কোনো লাভ হবে না। তো মানুষের যে ভালো থাকার জন্য স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য রাষ্ট্রের যে একটা বিনিয়োগের প্রয়োজন আছে, একটি উন্নত স্বাস্থ্য, আমি টেকনিক্যাল বিষয়ে ইচ্ছা করেই যাচ্ছি না এখন। আমি যেহেতু সুযোগটা পেয়েছি, আমার চিকিৎসক হিসেবে আমার মধ্যেও অনেক ক্ষোভ কাজ করছে, যে কারণে আমি আজকে আমি আর টেকনিক্যাল চিকিৎসার বিষয়টা দয়া করে আমাকে জিজ্ঞেস করবেন না।
আমি যেটা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই যে আপনারা এই দিকটাতে নজর দেওয়ার জন্য আপনারা এটিএম থেকে অনেক ভালো ভালো কাজ করেছেন আমরা দেখতে পেয়েছি। আপনারা তুলে ধরতে চেয়েছেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ফলক কি কোথায়। করোনা এসে কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছে যে আমাদের মানবিক হতে হবে, আমাদের ব্যবসাগুলো চলবে না। এই যে সিকদার স্যার কত সুন্দর কথা বলছেন যে আপনি একটা প্যাটেন্টের দোহাই দিয়ে যে হিউম্যান রাইটস, যে আহ, আহ, সার্বজনীন যে বৈশ্বিক মানবাধিকার থেকে আমাদেরকে দূরে রাখবেন, এই কনসেপ্টটা থেকে আমাদের সরে আসতে হবে। আমি ধন্যবাদী কি সমাজতন্ত্রে এই পর্যায়ে যাব না, সিকদার স্যার তো ওই দিক থেকে অনেকটাই আলোকপাত করলেন। কিন্তু আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আপনাকে মানবিক হতে হবে। আপনার স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে মানবিক যে ধারাগুলি আছে সেগুলিকে, এই যে শুধু আপনার কর্পোরেট হসপিটাল বা এই যে হাই টেক হসপিটাল করলে হবে না। এই জনগণের সম্পৃক্ততা, যে স্টেক হোল্ডার, তারা কি চাচ্ছে, সার্ভিস প্রোভাইডার তাদের কি মনের কষ্ট, এগুলো তো আপনার জানতে হবে। আপনি উপর থেকে চাপিয়ে দিয়ে একটা আমলাতান্ত্রিক লৌহ জবনিকার সিস্টেম কাজ করতে পারবেন না। সেটা আমাদের যে ইনিশিয়াল সমস্যাগুলো ছিল করোনা নিয়ে, এই ধরনের কিন্তু সমস্যা। আমাদের জনবলের তেমন সংকট নেই, আমাদের স্বাস্থ্য ক্যাডারে যা বর্তমানে কিছু আছে যেগুলো ধরেন টেকনিশিয়ান না এগুলা, কিন্তু ডাক্তারদের আরো যদিও দিলে ভালো। কিন্তু আমি যেটা বলতে চাই, আমার কথার মূল কাজ সেটা হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় এবং আমাদের মাইন্ডসেটের ভিতরে হুম, আমূল পরিবর্তন আসবে। অসংখ্য ধন্যবাদ। এবং স্যার, স্যার আমরা ডাক্তার দীপক কৃষ্ণ অধিকারীর শেষ কথাটি যে আমাদের মাইন্ডসেটের মধ্যে আমূল পরিবর্তনের কথা, কিন্তু আমরা এই করোনার সুবিধার মানে যখন শুরু হলো তখন যে পরিমাণ ব্যবসায়ী মন মানসিকতা নিয়ে লোকজনদেরকে এগিয়ে আসতে দেখলাম, বা সরকার কি করে যে পৃথিবীর কোনো দেশের সরকারের তো আর এটি আগে মোকাবেলার করার অভিজ্ঞতা ছিল না, অর্থাৎ এর মধ্য দিয়েই তো করতে হবে। কিন্তু আমরা দেখেছি সুনামধন্য সব গ্রুপগুলো তারা সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, অর্থনৈতিক সুবিধা নিয়েছে, তারা ফিল্ড হাসপাতাল করবে, অমুক করবে, তমুক করবে, এটি, এবং তাদের মধ্যে থেকে বিশিষ্ট শিল্প উদ্যোক্তাদের নির্মমভাবে মরতেও আমরা দেখেছি। অর্থাৎ কেউ আমরা চিন্তা করি না যে আমাদের একদিন মরতে হবে এবং সবাই মরবে, আমি বেঁচে থাকবো, আমাদের মানসিকতাটা হচ্ছে এরকম। এটি একটি দিক। আমি প্রায়শই একটি কথা বলি যে আমরা বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা সে ব্রিটিশের থেকে বা তারও আগের থেকে দেখেছি যে সমাজের আলোকিত মানুষটা এগিয়ে আসতেন। দানবীর রণদা প্রসাদ সাহা, তিনি ভারতেশ্বরী হোমসের মতো সেই চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে সব কিছু করেছেন। তাহলে কি ধীরে ধীরে এই ধারাগুলি, মানবিক অর্থনীতির কথা বলছি, মানবিক উন্নয়নের কথা বলছি, সবই সরকার করে দিবে, আমরা যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করব আমরা কিছু করব না? ব্যাপারটি এরকম। শহীদুল্লাহ স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ। আমি ওই সময় আপনি যে প্রশ্নটা করেছিলেন এর শুধু একটু এখানে যোগ করে নিই। সেটা হলো যে ঔষধ যারা তৈরি করে তারা কি করে যদি শোনেন, একটা ওষুধ উৎপাদন খরচ যদি 5 টাকা হয় তাহলে এটা মার্কেটিং খরচ কম করে হলে তারা 100 টাকা রাখে প্রথম দিকে পেটেন্টরা। অর্থাৎ ইচ্ছা করলে তারা যত খুশি দাম বাড়াতে পারে। তাহলে এই বিষয়টা কিন্তু সব ঔষধের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। বিশেষ করে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে একেবারেই এই অধিকার থাকা উচিত নয়। উৎপাদন খরচের কাছাকাছি খরচের মাধ্যমে যেন সকলে কিনতে পারে একই মূল্যে, এটির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আপনি যে কথাটি বললেন যে মানবিক দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, আজকে হয়তো কুমুদিনী হাসপাতালের এক্সাম্পল বাংলাদেশে নেই, কিন্তু যে কথাটি বলবো যে বাংলাদেশের কিন্তু অনেক মানুষ আছেন যারা মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে কাজ করেছেন। যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা তো কোনো প্রত্যাশা করে যুদ্ধ করেননি। তারা দেশে এসে কোটি কোটি টাকা ইনকাম করবেন বা বড় পদ পাবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, জেনারেল হবেন, মন্ত্রী হবেন, এই আকাঙ্ক্ষা থেকে কিন্তু কেউ মুক্তিযুদ্ধ করেনি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আজকে করোনার বিষয়টা কি। করোনা ইজ লাইক এ ওয়ার। এই ওয়ারটা আজকে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্ব জুড়ে আছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। আপনি জানেন যে তিনি বাজেটেও কিন্তু করোনার জন্য স্পেশালি কিছু অতিরিক্ত বরাদ্দ রেখেছেন। আমরা যদি ডেডিকেটেডলি সেই টাকাটা অনেস্টলি সৎভাবে যদি মানুষের কল্যাণে ব্যবহার করি, কোনো অবস্থাতে যদি একটি টাকাও অপচয় না হয়, কোনো তছরূপ না হয়, কোনো রকম কোনো ডিলে না হয়। আপনি জানেন অনেক বাজেট পর্যন্ত ব্যবহার করা হয় না।
সেরকম কোনো স্থূল অবস্থায়, কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থায় আমরা বাংলাদেশের করোনা মোকাবেলার বাজেট চলে যাবে সেটি আমরা প্রত্যাশা করি না। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু আজকে নেই, মুক্তিযুদ্ধের আহ্বান করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। আজকে শোকের মাস আগস্ট। আমি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি এবং তার পরিবারের সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে এই কথাটি বলতে চাই, বঙ্গবন্ধুর কন্যা এখন বেঁচে আছেন। আমরা বিশ্বাস করতে চাই যে আমরা ত্যাগের মনোভাব নিয়ে কাজ করব। অসংখ্য ধন্যবাদ। সকল মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করব, করোনার ভ্যাকসিন দেব, এটি বিনামূল্যে নিশ্চিত করব। ইফেক্টিভলি মানুষকে বেঁচে থাকার এই যে মৌলিক অধিকার আমাদের মুক্তিযুদ্ধ দান করেছে, এটি আমরা নিশ্চিত করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। সবসময় খবরের আপডেট পেতে চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।